আসলে অনেকদিন পর দেখা, আমাদের অনেকদিন পরে ক্লাস হলো। সেদিন ওরকম মানে হুটহাট করে হয়ে গেছিলো জিনিসটা, এই জন্য কী বলবো, আমার মাল্টিপ্লায়ারের সব সুইচই অফ ছিল, মেইন সুইচটা অন ছিল, ওই জন্য পুরোটাই গেছে। আচ্ছা আচ্ছা আপনার। স্যার, একটা প্রশ্ন ছিল। বলেন। মানে গিগে হুম। যখন কাজ পাই, সাইডে তো অর্ডার লেখা আছে, 1 2 যে কয়টা কাজ পাই, আহ, এই লেখাটা কি কোনো একটা নির্দিষ্ট সময় চলে যায় নাকি? না না, আপনি যে অর্ডার পাইছেন এটা কখনো যাবে না। আমার সেটা তো তো চলে গেছে একটা, আপনি যেটা দিছেন ওইটাও তো চলে চলে গেছে। যায়নি, হয়তো বা সেটা 1 মাস আগের হয়ে গেছে, এই কারণে ওটা এখন শো করতেছে না, কিন্তু সব ওভারঅল শো করবে। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি আর কি। যায়নি কিছু, চলে সবই থাকবে আপনার কাছে। আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। করেন। আর মামুন সাহেব, আপনার টাকা আপনি পাবেন, বুঝছেন? 3 দিনের মধ্যে টাকা আপনার কাছে চলে আসবে। হ্যাঁ স্যার, ওইটাই আর কি। মানে ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে ওরা বললো 24 ঘন্টার মধ্যে হয়ে যাইব, কিন্তু 5 7 মিনিট পরেই দেখলাম ওটা চলে আসছে। আর আমারটা কালকে রাতে দিছি, এখন আসছে না। পাবেন আপনি, কালকে ভাই রাতে আমার দিয়েছেন তো। 48 ঘন্টার ভিতরে আগে টাকাই পেয়ে নেবে। আজকে সন্ধ্যার দিকে দেখেন, আর নাহলে কালকে সন্ধ্যার মধ্যে পাবেন আপনি। ভাই, তো দীর্ঘ খেলায় আমার মেইন যে প্রবলেমটা হচ্ছে, আমি এখানে টুইটার থেকে আমি ভালো পরিমাণে এনগেজমেন্ট করতে পারতেছি, কিন্তু আমার সাইটগুলোতে দেখাইতেছে না যে আসলে এনগেজমেন্ট এত হয়েছে। দেখুন স্যার, আমি এখানে 31টা টুইট করছি কালকে, তাতে আমার ইমপ্রেশন পাইছি 18,856। হুম। এখানে দেখুন আরেকটা স্যার, এটা এই পোস্টে আমার 5,534 জন ইমপ্রেশন আছে, 6টা আমার ক্লিক দেখাচ্ছে। তো এখানে আমি যখন ঢুকলাম, মানে এখানে দেখেন আমাকে জিরো দেখাচ্ছে। যখন যে ক্লিক করছে সেটা আমি শিওর, এখানে স্যার জিরো দেখাচ্ছে আমার। এখানকার ক্লিকের হিসাবটা কীরকম ভাবে হয় এটা জানেন আপনি? তো এটা নিয়ে আমি নিজেও কনফিউজ হয়ে গেছি, কারণ আমি যে পরিমাণ ক্লিক ক্লিক তো দূরে থাকে, আমি এতগুলো যেহেতু এনগেজমেন্ট করতে পারছি। এই যে দেখুন স্যার, এখানে 2,000, 3,000-এর মতো এখানে আছে, এখানেও 3,000। এইখানে এখানেও এইখানে দেখা, তো কি জিরো দেখায়? হ্যাঁ এখানে জিরো দেখাচ্ছে, তাহলে ক্লিক এদের জিরো হিসাব দেখাচ্ছে। আলাদা, এদের এই হিসাবটা আলাদা থাকে, এদের হিসাবটা। যেরকমই হোক, এখন স্যার আমার কথা হচ্ছে, আমি এখানে আমার 18,000 বা 19,000 মানুষ আমার এই পোস্টটা দেখছে। সেখানে যদি এখানে দেখাচ্ছে 8 জন এনগেজমেন্ট, এই 8 জনও যদি ক্লিক করে, এখানে লিঙ্ক ক্লিক দেখাচ্ছে 4 জন, 4 জন যদি আমার লিঙ্কটা ক্লিক করে, তাহলে দেখুন অন্তত একটা দেখানো উচিত। এখন এখানে ওরা এরকম হতে পারে যে ওদের অ্যাকাউন্ট যারা ইউজ করে বা ওই অ্যাডওয়ার্ক যারা ইউজ করে তাদের বাইরে যারা আসছে ক্লিক, ওদের ক্লিক হয়তো ওরা কাউন্ট করে না। তো এটা তো স্যার অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমি অ্যাফিলিয়েট ইয়া করছি, প্রোডাক্টটা, হ্যাঁ। প্রমোট করছি। সে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করছে, এখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে যারা আছে তারা তো সাধারণ স্বাভাবিকভাবে আমার জিনিস নাও কিনতে পারে, এটাই স্বাভাবিক। আর আপনি এখানে ইয়ে করছেন তো ভালো মতো, কি বলে, এখানে কি স্যার অ্যানালাইটিক্স কোনো কিছু দিচ্ছেন বা কনভার্সন বা কোনো ব্রিজ পিক্সেল কোনো সেট আপ দিচ্ছেন? এখানে আমি না ওইরকম কিছু দিইনি, আমি জাস্ট এখানে ল্যান্ডিং পেজ দিছি, ল্যান্ডিং পেজটা আমি দিছি, এই ল্যান্ডিং পেজটা আমি দিছি শুধু। আচ্ছা, তো আপনার হিসাবটা কোন জায়গায় হয়? এখানে গেট স্টার্টেড না করলে হয় নাকি লিঙ্কে ক্লিক স্যার করলে? এখানে গেট, এখানে ক্লিক করলে হবে। তাহলে হয়তো বা এখানে কেউ ক্লিক করে না। স্যার এত জনের ভিতরে একজন ক্লিক করে না, এটাও অস্বাভাবিক স্যার, কারণ আমি এর আগে ওইভাবে ট্রাই করছি, তাতে আমি ক্লিক পাইছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, ফেসবুকে আজকে পোস্ট দেন তো নর্মালি। এটা নিয়ে হ্যাঁ, অথবা লিঙ্কডইনে দেন, অথবা ফেসবুকে দেন, ফেসবুকে দিয়ে আপনার 2 4 জন ফ্রেন্ডকে দিয়ে টেস্ট করান তো।
আপনি ইনস্ট্যান্টলি এই করেন, চেক করেন, আমাদেরকে লিংক দেন, আমরা ঢুকি। এটা কতক্ষণ পর আচ্ছা। আপডেট করে? 24 ঘন্টা পর আপডেট করে নাকি কতক্ষণ পরে? স্যার এটা আমি এই যে এখানে দিস মান্থে এটা আমি একটা ক্লিক করছিলাম নিজে নিজে, তো সাথে আমাকে আপডেট দেখাই দিচ্ছে। তাহলে আপনি এদেরকে সবাইকে লিংক দেন, আপনার দেখেন কি বলে। আচ্ছা দেখি এখন এক একটা সিস্টেম তো একরকম। অথবা আপনার টুইটগুলো ইয়ে করেন, লিঙ্কগুলো দেন, টুইট অথবা টুইটার প্রোফাইলের লিঙ্কটা দেন, তাহলে সবাই এখানে যে করতে পারবে। আচ্ছা, দেখেন বাকিরা সবাই ওই লিঙ্কে ক্লিক করেন তো কি আসে। আর আমি অলরেডি গেট স্টার্টেডে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করলে রং দেখায় কেন ভাই? এটা ইউএস এর তো। এই যে এই জন্যই মনে হয় আপনি ক্লিক দেখাইতেছেন না, মেবি বাঙালিরা ক্লিক করে ভিতরে যায় দেখেন যে এখানে রং। এখানে বাঙালি ক্লিক করা পসিবল না, কারণ এখানে আমি হ্যাশট্যাগ গুলো দেখেন, আমি এখানে টোটালি হ্যাশট্যাগ গুলো ছিল ইউএসএ কেন্দ্রিক। এখানে লেখাই আছে যে আর ইউ ফ্রম ইউএসএ, আর আমার গিফট কার্ডেও লেখা আছে আর ইউ ফ্রম ইউএসএ, দিস ইজ দিস টাইম ফর ইউএসএ পারসন। আমার এখানে এই পোস্টেও দেখেন এই যে অনলি ইউএসএ পারসন। আর এনগেজমেন্ট রেটটাও খুবই ভালো, প্রায় 10% আছে। একত্রিশটা টুইটের ভিতর যদি 18,000 মানুষ 19,000 মানুষ শেয়ার করে দেখে, তাহলে তো আমাদের একটা দুটো তো কনভার্সন পাওয়ার কথা আমার। রিপ্লাই তো স্যার অনেক ভালো পাইছি, ইমপ্রেশনে এনগেজমেন্ট পাইছি 35%। ভালো এনগেজমেন্ট আছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি কয়েকজনকে ইয়ে করে দেখেন, ভিপিএন ইউজ করে এখানে লিঙ্কে ক্লিক করে দেখেন রাতের বেলা, দেখেন তারপরে কি কাউন্ট হয় কিনা। তাও কাজ হয় না স্যার, আমি এটাও ট্রাই করছি। এখানেও আপনার অফারটা দেখায় না, অফারে দেখায় যে এটা বাংলাদেশি, ওরা আইপিএস চেক করে ধরে ফেলে। পেজ ভিপিএন ইউজ করে দেখছেন কখনো? এই ভিপিএন বাংলাদেশ বর্তমানে নাই। আচ্ছা, আপনার লিঙ্কটা আমাকে দিয়েন তো মেসেজে। আমার দু একজন ফ্রেন্ড আছে, ওরা পেইড ভিপিএন ইউজ করে, তাহলে ওদের অ্যাডওয়ার্কের এটা না, এটা না, এইটাতে কি আমেরিকানরা ক্লিক করলে হবে তাই না? কাউন্ট হবে, এটাই তো আমেরিকান ছাড়া কেউ ক্লিক এটাও করতে হবে, পারবে আবার না। এটাও হবে। তো আপনি লিঙ্কটা যেমন আমাকে আমার- দিয়েন। হ্যাঁ, এইখানে তো কেউ ভিপিএন ইউজ করলেই তো হয়। তো তাও হচ্ছে না, ভিপিএন আমি ইউজ করছি, কয়েকজন যদি আমি ট্রাইও করছি। তারপর আচ্ছা, ইউএস ভিপিএন লাগলে আমি ভিপিএন দিতে মানে এখনই কানেক্ট করতে পারবেন, কোনো সফটওয়্যার লাগবে না, একদম ভিতর থেকে কানেক্ট করে যেটা। তাহলে এটা আপনারা ঠিকঠাক করেন, আর আপনি দেখেন লিঙ্কটা আমাকে দিয়েন, আমি দেখি আজকে রাতে আমার দু একজন ভাই ক্লিক করে, তারপরে যদি না হয়, কাজ না করে, তারপর দেখতে হবে এটা আসলে কেন হচ্ছে না। ঠিক আছে, আমি ভাবতেছিলাম যে ওদের ম্যানেজারের সাথে কথা বলবো। আপনি আগে ভালো মতো নিজে একটু টেস্ট করেন, তারপর ম্যানেজারের সাথে কথা বলুন। এই জন্য আমি ওয়েট করলাম যে স্যার আপনার সাথে কথা বলে এটা তারপরে না হয় কথা বলি তাদের সাথে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর স্যার রাজবাংলা আমি কন্ট্যাক্ট করছিলাম মাস্টার কার্ডের ব্যাপারে, ডুয়েল কারেন্সি ব্যাপারে। হুম, ওরা ঝামেলা করে। বলতেছে যে সরকারি চাকরিজীবী হতে হবে, বেতন থাকতে হবে 25-30 হাজার। সেকেন্ড শর্ত হচ্ছে যদি ব্যবসা করি সেক্ষেত্রে 2 বছর হচ্ছে আমি কর দিছি, সেটার প্রুফ দেখাতে হবে। আপনার পরিচিত কেউ Otherwise- নাই ডাচ বাংলা ব্যাংকে? হ্যাঁ স্যার, রাজবাংলা ব্যাংকে পরিচিত লোক দিয়ে আমি কথা বলছি। তাও তো কাহিনী করতেছে। জি স্যার। আবার আরেকটা বলতেছে যে ব্যাংকে 3 লাখ টাকার ফিক্সড ডিপোজিটে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই যদি করি তাহলে দিবে। হুম। ভাবতেছি যে মানিকগঞ্জ থেকে কথা বলবো, কারণ এখানে তো বুথ হচ্ছে মানিকগঞ্জ বেতন হবে। সালমান ভাই, ওই যে এই যে আপনি যেটি বলতেছেন না, রিক্রুটমেন্ট গুলো জি ভাই, এগুলো শুধুমাত্র তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেয়। ডুয়াল কারেন্সির ক্ষেত্রে তো এটাই বললাম ওকে। ডুয়েল আমি ফোন কারেন্সির দিয়েছিলাম, আমরা ক্ষেত্রে কি কথা ভাই, বলতে পর আমি তখন
যখন আমি বলছি যে আমি মাস্টার কার্ডের জন্য শুধুমাত্র ই করছি ডুয়েল কারেন্সি, তখন বলতেছে না এটা ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য, তো আপনি অফিসে আসেন কথা বলেন তাহলে। আচ্ছা, যে আমাদের জিয়াউর ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে কথা বলতে পারেন, উনি ইসলামিক ওনার সাথে আমি কথা বলছি। উনি নেক্সট উইকে বাসায় আসবো, কেবল আসবো, উনি আমারটা খুলে দিব। মানে উনিও তো একজন ম্যানেজার, উনি বলে দিলে পর তার কোনো সমস্যা নেই। আচ্ছা, উনি কোন ব্যাংকের? রাজবাংলা ব্যাংকেরই? না, উনি হচ্ছে ইসলামী ব্যাংকের, আর ওনাদেরও ডুয়েল কারেন্সি আছে। না, ইসলাম ব্যাংকে তো এখানেও আছে, আমাদের দৌলতপুরেও আছে। তাহলে উনি আসলে ভালো, উনি তো ক্লাসে নিয়ে গেছে। ওনার সাথে ইসলামী আপনি ব্যাংকের পার্সোনালি কন্ট্যাক্ট করেন তাহলে হবে। তাহলে আমি আপনাকে রাত্রে লিঙ্কটা পাঠাই দেবো। আচ্ছা। অথবা আপনি এত কাহিনী বাদ দিয়ে, আচ্ছা আপনার পাসপোর্ট নাই না? পাসপোর্ট থাকলে তো কাহিনী করার লাগতো না। স্যার, আমার পাসপোর্ট আছে তো। আছে, তাই ইস্টার্ন ব্যাংক থেকে করে নেন না। ইবিএল একটা করেন, ওখানে কোনো ঝামেলা করতে হবে না, কোনো আপনাকে এক্সট্রা কোনো ডিপোজিট করতে হবে না। তো স্যার, আমাদের এখানে তো এই ব্যাংকটা নাই, আর মানিকগঞ্জে কোন প্রবলেম হইতেছে। আমার সাভারে যায় করতে হবে। আচ্ছা, সাভারে সাভারে। লেনদেনটা সাভারে করতে হবে। স্যার, হ্যাঁ ওই যে থেকে পে ওনার থেকে যে আমার $132, সেটা উঠানোর সময় কি আবার পে ওনার কোনো চার্জ কাটবে না? ওইখানে আপনাকে টোটাল বলে 2 দিবে। টাকা কাটতে পারে, 1 টাকা 4 $2 টাকা কাটতে পারে। $2 কাটে আর কি। $2 ডলার তো কাটার কথা না টাকা কাটবে না, 1 টাকা 2 টাকা ডলার স্যার, ওই ভ্যাট হিসেবে কেটে নেয়। ওরা আপনি যখন টাকাটা উইথড্র দিবেন না, ওইখানে আপনাকে একটা হিসাব করে দেবে, খুব একটা বেশি কাটবে না, এই খুবই কম কাটবে। আর কাজ করতে গেলে এটুকু একটু কাটবে, সব ব্যাংকই কাটে, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। পে ওনারে কাটলে সমস্যা নাই, ফাইবারে যে রাখে আর তো পে ওনার কতই রাখবো। খুবই কম কাটবে, বললাম না, খুবই কম স্ল্যাব। ইস্টার্ন ব্যাংকেরটা করে নেন, বুঝছেন? ওই তোমার আপনার যেহেতু আছে, আপনি ইস্টার্ন ব্যাংকেরটাই করেন, অথবা সিটি ব্যাংকেরটা করেন। একদিন ঢাকা যান, ঢাকা যেয়ে সব কিছু, আপনার পাসপোর্টটা, ভোটার আইডিটা, এটা জাস্ট থাকলেই আনা, আর কিছু লাগবে না। অথবা সাভারে আসেন, আসে একদিন কথা বলেন। আমি করতে যাচ্ছি, আমার করে হচ্ছে না, সময়ের কারণে হয় না। দেখি আমি যদি যাই আপনাদেরকে জানাবো। ওকে স্যার, তাহলে বেটার হয়। স্পেশাল আমার এখান থেকে সাভার যাওয়া একটু প্রবলেমই, কারণ দৌলতপুর হচ্ছে আর একদম ওই যে- টাঙ্গাইলের কাছাকাছি। হুম হুম হুম, ইয়েতে করলো না ঠিক। কি ব্যাংক জানি এটা? সিটি ব্যাংক। না, যে গিউরে সাউথ ইস্ট, আর সাউথ ইস্ট গিউর শাখা আছে আমার। যে ব্যাংকে করেন না কেন আগে শুনে নেবেন, বলছি তো সিস্টেম তো সবই এক, আপনাকে তো সাউথ জিজ্ঞেস ইস্ট করে নিতে কি হবে। একটু শুনতে পারবেন? আমাদের এখানে কি আছে সাউথ ইস্টটাও তো? গিউরে আছে মাঝামাঝিতে, গিউর যায় শুনতে হবে। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, আমি দেখি আমাদের এখানে আছে কি। আমি ফোন দিয়েছিলাম হেল্পলাইনে ফোন। আচ্ছা, আপনাদের আর্নিং রিপোর্টটা কি সবাই আপডেট করছেন ভালো মতো, যারা এখানে 1 টাকা হলেও আর্নিং করছেন? দৌলতপুরে তো সাউথ ইস্ট নাই, জি স্যার। আপনি একটু জানলে আমাদের জানাবেন। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে মাসুদুর রহমান, তাই না? মাসুদুর রহমানের আপনার $10 আপনাকে অ্যাড করে দিলাম আমি। জি স্যার। তারপর হচ্ছে শামীম পারভেজ তো কাজ করে। আচ্ছা, শামীম পারভেজ হচ্ছে উনি যেটা জব করতেছে, উনি একদিন আমাকে মেসেজ দিয়েছিল। আচ্ছা, জিয়াউর রহমান আছে, জিয়াউর রহমান আমার কাছে 5। আচ্ছা, জিয়াউর রহমান তো $10 কাজ করেছে সেদিন, এটা নতুন আবার, তার মানে $15 মোট। স্যার, $10 ছিল, এটা আমি আর জিয়াউর ভাই মিলে করছি। হ্যাঁ, আর
আর আমার কাছে একটা 5 নিয়েছিল, 5 আর 10 আর 15। তবে জিয়াউর ভাইয়ের ওই ক্লায়েন্ট অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাক আজকে ক্লাস শুরু করি। আমরা অনেক কথাবার্তা হয়েছে। আজকে আমরা যেটা করতেছিলাম freelancer.com এর অ্যাকাউন্টটা আজকে কমপ্লিট করবো। freelancer.com এর অ্যাকাউন্ট আমি মনে হয় 1-2 বছর আগে একবার ট্রাই করছিলাম, তো এখন ওই কারণে কোনো ঝামেলা করবে কিনা জানি না। তারপরে নতুনভাবে অ্যাকাউন্ট করি, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়ান, একটা কল ধরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, 4000, হ্যাঁ 4075 পাইছি। আপনি আমার একটা কাজ, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আচ্ছা, এআইবিতে পড়েন না আপনি? আপনার স্টুডেন্ট আইডি, এআইবি আইডি যেটা, সেই আইডিটা আপনার ফোন নাম্বার যেটা আপনি ইউজ করেন, আপনার ইমেল আইডি যেটা আপনি ইউজ করেন, যেটাতে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো বা ইমেলে সব ইনফরমেশন পাঠাবো, আপনার ফুল নেমটা, আপনার নেম, আপনার এআইবি আইডি, আপনার ফোন নাম্বার আর আপনার ইমেলটা জাস্ট আমাকে মেসেজ করে পাঠিয়ে দেন। না, আপনাকে আমরা আজকে রাতের মধ্যে সব ইনফরমেশন পাঠিয়ে দেবো। না না না, আপনি নর্মাল নেম দিলে হবে। হ্যাঁ, এই নাম্বারে এখন দিয়ে দেন আপনি আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট করি। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, সবার আগে কী করলাম, আমরা freelancer.com এ আসলাম, ভালো কথা আসছি। এখানে আসার পরে দেখেন এখানে দুটো অপশন আমাদের দিয়ে দিয়েছে। কি, এটা নতুনভাবে ওরা ইন্টারফেসটা চেঞ্জ করছে। ইন্টারফেসটা আগে এরকম ছিল না, তো এখানে চেঞ্জ করছে, অপশনটা তো চেঞ্জ করছে। হ্যাঁ, হায়ার এ ফ্রিল্যান্সার অথবা কি একটা আর্ন মানি ফ্রিল্যান্সিং। দেখেন এখানে যে ইমেজটা আছে, লাইভ ইমেজ দিয়ে রাখছে। আগে কিন্তু লাইভ ইমেজ ছিল না এই জায়গাটা, 1-2 বছর আগে ছিল না। তো হায়ার এ ফ্রিল্যান্সার মানে কি, আপনি একজন ফ্রিল্যান্সার হায়ার করবেন, মানে কি আপনি একজন ক্লায়েন্ট হিসাবে। এবং আর্ন মানি ফ্রিল্যান্সিং মানে কি, আপনি এখানে ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে আর্নিং করবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে আর্নিং করব, তো এই কারণে আমরা আর্ন মানি ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর ওরা কী বলছে দেখেন, কন্টিনিউ উইথ ফেসবুক অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। আচ্ছা, তো আমরা একটা ইমেল দিয়ে লগ ইন করবো। আচ্ছা, ইমেল দিয়ে লগ ইন করি এখানে। আচ্ছা, এইটা দিয়ে আমি মনে হয় আগে অ্যাকাউন্ট খুলছিলাম, তাই না? তাহলে এটা হবে না। আচ্ছা, আচ্ছা দেখেন আমি আমার ইমেল পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমি কী বলছে, বলছে একটা ইউজার নেম সেট করতে। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন। সবাই দেখতে পাচ্ছেন না বাকিরা? কই? জি স্যার, আমরা তো দেখি স্যার। জি স্যার, আপনি দেখা যাচ্ছে। আরেকবার রিজয়েন করেন তাহলে হবে। তো ঠিক আছে, আমাকে আমার কি বলছে, আচ্ছা আপনারা এখন কেউ অ্যাকাউন্ট করিয়েন না, আমি পরে টাইম দিব, পরে আপনারা করবেন, ব্রেকের পরে অ্যাকাউন্ট করবেন। তো এখন জাস্ট দেখেন, পরে নিজেদের মতো করে অ্যাকাউন্ট করেন, কারণ এখানে অনেক
আপনাদের পোর্টফোলিও, তারপরে একটা কাভার লেটার, এগুলো লিখতে হবে। তো ওগুলো একটু ভাবে চিন্তে লেখেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমি একটা ইউজার নেম দিই। আচ্ছা, ইউজার নেম দিয়ে নেক্সট করলাম। আচ্ছা, এরপরে কি বলছে, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, যেটা শুরুতে ছিল সেটা আবার দিছে। তো আই ওয়ান্ট টু ওয়ার্ক অর আই ওয়ান্ট টু হায়ার। তো আমরা যদি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক দিলাম। আচ্ছা, একটা জিনিস যেটা বলছিলাম যে আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি বা অনলাইনে কাজ করি, এখানে ইন্টারফেস সবসময় চেঞ্জ হয়, সবসময় ঠিক থাকে না। এক এক সময় আপনারা এক এক রকম ইন্টারফেস পাবেন। তো একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। এখন কি বলছে, ওয়েলকাম টু freelancer.com, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম টু ফাইন্ডিং জবস। আচ্ছা, তো এখন দেখেন কি বলছে, লেটস গেট স্টার্টেড বাই সিলেক্টিং ইউর স্কিলস টু হেল্প আস রিকমেন্ড জবস ফর ইউ। তো এখানে আমরা যেই ধরনের কাজ করবো সেই ধরনের কাজগুলোকে কি বলছে, আমাকে সিলেক্ট করতে বলছে। তো আমি কোন ধরনের কাজ সিলেক্ট করব, যেই ধরনের কাজ আমি করবই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটার হিসাবে। তো এখানে আমি অবশ্যই দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং নামে একটা অপশন আছে। কেউ যদি ওয়েবসাইট চায় করতে পারে, যার যেটা মন চায়। তো আমরা এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ক্লিক করলাম। তো দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং ক্লিক করার পরে আপনাকে কি বলছে, এখানে আপনি 20টা পর্যন্ত আপনার স্কিল আপনি অ্যাড করতে পারবেন। এবং যেই টাইপের স্কিল অ্যাড করবেন, আপনার হয়তো বা বিডিং করার ক্ষেত্রে ওই টাইপের আপনার স্কিলই চলে আসবে আপনার নোটিফিকেশনগুলোতে। তো এই কারণে স্কিলগুলো আপনি যেগুলো কাজ সবচেয়ে ভালো পারেন সেই কাজগুলোই আপনি এখানে দেবেন। যেই কাজ আপনি খুব ভালো পারেন না, ওগুলো আপনি পরে দেন। তো খুব সুন্দরভাবে এখানে আপনাকে আপনার স্কিলগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, দেখেন প্রথমে কী আছে, ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, ইন্টারনেট মার্কেটিংয়ের ক্যাটাগরিতে তো অনেক কিছুই পড়ে, যেটা আমি দিলাম না। মার্কেটিং, এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে এখানে স্কিল থাকবে এমন না। সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড যতগুলি স্কিল আছে সব আপনি এখানে পাবেন। দেখেন নিচে নিচে গেলে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক স্কিল আছে যেগুলো হয়তো বা আপনার আইডিয়ার বাইরে আছে। আচ্ছা, ওকে, দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। আচ্ছা, তো এটাতে ক্লিক করলাম। ফেসবুক মার্কেটিং আছে, দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়ালগুলো আছে, এগুলো হচ্ছে যেই জবটা সবচেয়ে বেশি সেই জবের ক্যাটাগরি অনুযায়ী আছে। তো সবচেয়ে দেখেন ইন্টারনেট মার্কেটিং 836টা জব, মানে ধরে নিলাম জবের কম বেশি করে কিন্তু এখানে কী হয়েছে, আপনাদের এখানে সিরিয়ালটা করা হয়েছে। তো দেখেন সবচেয়ে বেশি জবের মধ্যে কি আছে, ইন্টারনেট মার্কেটিং বলতে তো আর একটা নির্দিষ্ট কিছু বোঝা না, ইন্টারনেটের থ্রুতে যে মার্কেটিংগুলো হয় সেগুলো বোঝানো হয়। এরপর দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেগুলো আমরা মোটামুটি ভালো পারি এবং আপনারা যদি প্র্যাকটিস করেন আরও ভালো পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জব দেখেন অনেকগুলো আছে, 506টা। ফেসবুক মার্কেটিং যদি দেখি আমি, তাহলে 461টা। তার মানে কি ফেসবুকের কাজগুলো অনেক বেশি হয়, কারণ ফেসবুকের এখন ইউজার হচ্ছে 4.7 বিলিয়ন, সবচেয়ে বেশি ইউজার এখন ফেসবুকের মধ্যে। আর ফেসবুকের সাথে যখন থেকে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেছে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাড হওয়ার পরে এটা আরও বেশি পপুলারিটি বাড়ছে। আর ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বেশি পপুলার। আচ্ছা, এরপর দেখেন সেলস। তো সেলস আলাদাভাবে সিলেক্ট করার আপাতত দরকার নাই, অ্যাডভার্টাইজিং যেহেতু আমরা করতে পারি। আপনারা যেহেতু এক ধরনের অ্যাডভার্টাইজিং শিখছেন, গুগল বা ফেসবুক বা লিঙ্কডইন, তো আপনারা ইজিলি যে কোনো অ্যাডভার্টাইজিং করতে পারবেন। তো আমি অ্যাডভার্টাইজিং দিলাম। এরপরে দেখেন ই কমার্স, এটা আমাদের আপাতত দরকার নেই। লিডস, আচ্ছা লিডস এইখানে আছে, আবার দেখেন নিচে লিড জেনারেশন আছে। তো আমি এখানে লিড জেনারেশনে সিলেক্ট করলাম। এরপর দেখেন গুগল অ্যাডওয়ার্ড। তো গুগলের কাজ তো আমরা মোটামুটি টুকটাক জানি এবং আপনারা রিসার্চ করলে আরও এখানে পারবেন। তো গুগল অ্যাডওয়ার্ড সিলেক্ট করলাম। বাল্ক মার্কেটিং, ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং সিলেক্ট করলাম। আচ্ছা, ইন্টারনেট রিসার্চের যে জায়গাটা আছে, এটা আমরা কোথা থেকে শিখছি, যখন আমরা B2B লিড জেনারেশনে কাজ করছিলাম তখন কিন্তু আমরা ইন্টারনেট রিসার্চে কাজ করছি। আলটিমেটলি ইন্টারনেট রিসার্চ মানে কি, এখানে আপনাকে খুঁজে খুঁজে জিনিস বের করতে হবে। তো এটা আপনারা পারবেন, এটা না পারার কিছুই নাই। ইন্টারনেট রিসার্চে ক্লিক করলাম। আচ্ছা, এরপর দেখেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে জায়গাটা আছে। তো ব্র্যান্ডিং আপনি অনেকভাবে করতে পারবেন। আপনি গুগলে করেন, আপনি ফেসবুকে করেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে করেন, আপনি নানানভাবে করতে পারেন। তো ব্র্যান্ডিং কীভাবে করতে সেটা আমি জানি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড জানি, লিঙ্কডইনে অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে ফেসবুক ইনস্টাগ্রাম দেখানো হয়েছে, গুগল অ্যাডসের সার্চ ডিসপ্লে ক্যাম্পেইন দেখানো হয়েছে, ইমেল মার্কেটিং দেখানো হয়েছে। তার মানে কি ব্র্যান্ডিংটা আপনারা সব দিক থেকে করতে পারবেন।
এরপর কি বলছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং তো দুইভাবে হয়, একটা হচ্ছে কি নর্মাল এসইও থ্রুতে, একটা হচ্ছে গুগল অ্যাডসের থ্রুতে বা যে কোনো সার্চ ইঞ্জিন অ্যাডের থ্রুতে। তো এইটা আপনারা পারবেন অ্যাটলিস্ট, যেহেতু আমরা গুগল অ্যাডসের কাজ জানি, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইনগুলো। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা বাদ, যেহেতু আমরা এটা খুব একটা বেশি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কী সেটা জানছি, কিন্তু এটাতে এখনও এক্সপার্ট হতে পারিনি, তো এটা বাদ দিলাম। আচ্ছা, সিআরএম মানে কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তাই না, বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার যাকে বলা হয়। তো সিআরএম আমার এখন দরকার নাই। যারা বিবিএ কাজ করে বা মার্কেটিং রিলেটেড জব করে এরা কিন্তু সিআরএম ইউজ করে। অনেক বড় বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, এরাও সিআরএম ইউজ করে। তো আমরা তো পার্সোনালি সিআরএম ইউজ করি না, তো এটা বাদ দিলাম। এরপর দেখেন মার্কেট রিসার্চের একটা কাজ আছে, তো মার্কেট রিসার্চও আপনারা করতে পারেন। কন্টেন্ট মার্কেটিং দেখেন, কন্টেন্ট মার্কেটিং কীভাবে করতে হয়, কন্টেন্ট রাইটিং কীভাবে করতে হয় সব দেখানো হয়েছে। একটা কন্টেন্টের মাধ্যমে কীভাবে অ্যাপস কি অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা কন্টেন্টের মাধ্যমে কীভাবে বিভিন্ন কোম্পানির সাথে মার্কেটিং করতে হয় সব দেখানো হয়েছে। এরপর দেখেন গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্সটা কীভাবে হয়, দুইভাবে হয়, একটা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে, একটা হচ্ছে ইউটিউবের থ্রুতে। তো আপনাদেরকে দুইটাই দেখানো হয়েছে, কীভাবে একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাডসেন্স আনা যায়, কীভাবে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডসেন্স আনা যায়, দুইটাই দেখানো হয়েছে। তার মানে কি আপনারা এটা পারবেন। এরপর কী বলছে দেখেন, মেল চিম্প নামে একটা আলাদা অপশন আছে। তো মেল চিম্পের কাজ তো আপনারা জানেন, ঠিক আছে। মেল চিম্প থেকে আপনার ইমেল টেমপ্লেট করতে পারেন, আপনার ল্যান্ডিং পেজ বানাতে পারেন, আপনার ইমেল মার্কেটিং করতে পারেন। তো বেসিক নলেজটা আপনাদের আছে, ঠিক আছে, এটা আপনারা পারবেন। এরপর কী বলছে, ক্লিক ফানেল, সোশ্যাল ভিডিও মার্কেটিং। আচ্ছা, কেউ যদি ভিডিও মার্কেটিং করতে চান এটাও আপনারা পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে মার্কেটিংটা আসতেছে, তো ভিডিও মার্কেটিংটাও আপনারা পারবেন। আচ্ছা, এরপর কী বলছে, ভাইরাল মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ড ম্যানেজমেন্ট এখন দিলাম না, একটু আগে তো আমরা ব্র্যান্ড করে আসছি। কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে দেখেন, তো কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় সেটা আপনাদের জানা আছে। এরপর দেখেন পিপিসি মার্কেটিং মানে কি, পেপার ক্লিক মার্কেটিং, এটা আপনারা জানেন। টুইটার মার্কেটিংটা আমি আপনাদের ভালো মতো দেখাইনি, টুইটার মার্কেটিংটা আমি দেখাই দিব, টুইটারও আমি দিলাম। আচ্ছা, এরপরে আর কি আছে যেগুলো আমরা পারি, দেখেন এটা সবাই খেয়াল রাখেন, কোনো কিছু বাদ গেলে আমাকে বলেন, যেগুলো আমি শিখছি। আচ্ছা, স্যার ইনস্টাগ্রাম কি দিবেন? ইনস্টাগ্রাম কি এখানে আছে? থাকবে, নাহলে উপরে সার্চ দিলেই পাবেন। সার্চ দিলে, আচ্ছা, এই যে ইনস্টাগ্রাম পাওয়া গেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম আছে। ওকে, আচ্ছা, আমাদের 19টা মোটামুটি হয়েছে। আপনারা এখানে খুব ভালো মতো রিসার্চ করে এটা বসাই দিয়েন। তো দেখি আমরা কী কী দিছি, ইনস্টাগ্রাম দিছি, ইনস্টাগ্রাম মার্কেটিং দিছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে রাখছি, ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আচ্ছা, গুগল অ্যাডস, ইমেল, রিসার্চ, ব্র্যান্ডিং, ওকে, মার্কেট রিসার্চ, কন্টেন্ট মার্কেটিং, লিড জেনারেশন, অ্যাডসেন্স, সোশ্যাল মিডিয়া ভিডিও, সোশ্যাল ভিডিও মার্কেটিং, ওকে, কিওয়ার্ড রিসার্চ, পিপিসি, টুইটার। আচ্ছা, এখানে দেখেন বিটুবি আছে নাকি, আচ্ছা, গুগল অ্যাডসেন্স বলতে এখানে কোথায় কি বোঝাচ্ছে স্যার? গুগলের অ্যাডসেন্স দুইটা, যে দুইটা হচ্ছে একটা, সেটা বুঝলাম স্যার, এটা কি মানে তাই আমাকে এইভাবে হায়ার করবে যে তার ওয়েবসাইটে আমার অ্যাডসেন্সের কোড বসিয়ে দিতে হবে, এই ধরনের কোনো কিছু? এইটা হইতে পারে, অথবা তার ওয়েবসাইটে অ্যাডসেন্স আনার জন্য যা যা করার দরকার সবই আপনাকে করতে হতে পারে, হয়তো বা কন্টেন্ট বানানো থেকে শুরু করে, মানে রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন অনেকে হায়ার করে না, যে ইউটিউব চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার লাগবে, এটার জন্য কিন্তু অনেকে হায়ার করে ফাইবারে, তো ওইটা হইতে পারে। ও স্যার, এবার বুঝছি, আমি আসলে এটা দেই না, তো এই জন্য জিজ্ঞেস করলাম, কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা, সমস্যা নেই। তো দেখেন মোটামুটি 19টা হয়েছে। আচ্ছা, স্যার পিন্টারেস্ট দিবেন? দেওয়া যায়। আচ্ছা, একটু দেখেন তো ভালো মতো, যে আমরা যেই কাজগুলো খুব ভালো মতো পারি সেগুলো থেকে কোনো কিছু বাদ গেছে কিনা।
তো লিঙ্কডইন নাই এখানে, লিঙ্কডইন লিঙ্কডইন নেই, হ্যাঁ, ভালো কথা। এই যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন জবস, আচ্ছা 20টা আছে না। প্রিন্টারেস্ট দেখুন, প্রিন্টারেস্ট আছে। আচ্ছা, তার আগে একটা বাদ দিয়ে কিছু সোশ্যাল ভিডিও মার্কেটিংটা বাদ দিলাম, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার আছে, তো ভিডিও এখানে এক্সট্রাভাবে দেওয়ার দরকার নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ভিডিও মার্কেটিংও পড়েছে। তো দেখেন মোটামুটি 20টা আমি দিয়ে দিছি, হ্যাঁ। এবং দেখেন এইখানে একটা সিরিয়াল অনুযায়ী যেই কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেই কাজে একটা সিরিয়াল দিয়ে দিছে। তো আমাদের যে কাজগুলো শিখছি সেগুলো কিন্তু মোটামুটি ভালোই এখানে পপুলার আছে। এরপরে কী করতে হবে, নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। ঠিক আছে, নেক্সট স্টেপে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে দেখেন আমাকে কমপ্লিট করতে বসে প্রোফাইলটা। আচ্ছা, প্রোফাইলটা আমি কমপ্লিট করবো, ভালো কথা। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে আসি, সেটা হচ্ছে ফাইবারে আপনারা হয়তো বা এটা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। আমাদের ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করার ক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং কাজগুলো কেন শিখছিলাম, কারণটা কি জানেন? যে আমরা নিজেদের কাজকর্মের পাশাপাশি কিছু একটা বাইরে থেকে ইনকাম করব। তো সেই ইনকামটা কিন্তু অনেকভাবে আসতে পারে। এখানে আমরা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখছে জন্য আপনি ডিজিটাল মার্কেটিং থেকে আর্নিং করবেন এমন না। এখানে আপনাকে অনেক অপশন দেওয়া হয়েছে যে আপনি যদি অন্য কোনো কাজ পারেন সেটাও আপনি করতে পারেন। তো দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনিংয়ের মধ্যে যদি যাই কতগুলো অপশন আছে যে জিনিসগুলো আপনারা পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যদি যাই অনেক অপশন আছে। তো আমরা যতটুকু শিখবো এই কোর্সের মাধ্যমে, একটা কোর্সের মাধ্যমে তো সব কিছু শেখানো সম্ভব না। নিজেদের চেষ্টাটা থাকা লাগবে। নিজেদের চেষ্টা থাকে যখন নিজে নিজে আপনি শিখতে, একটা জিনিস যখন নিজে নিজে শিখবেন সেই জিনিসটা অনেক বেশি ভালো মতো আপনি শিখবেন। এরপর দেখেন বেসিক নলেজ আপনাদের সবারই আছে যারা যারা ক্লাস করছেন, বাকিগুলো এমনি শিখতে পারবেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তো অনেকে যারা আছে যে ভালো কপি রাইটিং করে অথবা ভালো আর্টিকেল লেখে বা ভালো এই টাইপের কিছু লেখালেখি করে আর কি, বুঝছেন? তারা কিন্তু এখান থেকে কোনো একটা গিগ বানাইতে পারেন এই টাইপের। এবং যেটা বলছি যে ভিডিও অ্যানিমেশন, যারা ভিডিও অ্যানিমেশন বানাতে পারে তারা এটা করতে পারে। মিউজিক অ্যান্ড অডিও, কেউ গান গেয়েও টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? তো এই তাপস মৃধা আছে, আপনি হয়তো ভয়েস ওভার অ্যাক্টিং এসব করেন। তো দেখেন এখানে কিন্তু এই ধরনের কাজও আছে। তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখে আসছে না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে হবে এরকম না। তাকে অ্যাকাউন্টে দিলে অসুবিধা হবে না তো? না, আমার যে অ্যাকাউন্টটা আছে এই কাজ আপনি করতে পারবেন এই অ্যাকাউন্টে। তো দেখেন এরকম প্রোগ্রামিং ট্যাগ আছে, ঠিক আছে? এখানে প্রোগ্রামিং ট্যাগে কি আছে, ওয়ার্ডপ্রেস আছে। অনেকে হয়তো বা এসইওর কাজ শিখতে যায়, ওয়ার্ডপ্রেসের কাজ মোটামুটি ভালো পারে, তো তারা ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারে। আচ্ছা, এরপরে কি আছে এখানে, সাপোর্ট অ্যান্ড আইটি আছে, তাই না? চ্যাটবট, যারা ডেটাবেসের কাজ ভালো পারে। আপনারা কেউ আছে যারা ওরাকেলের কাজ পারে, ওরাকল বা জ্যাম, ওরাকলের কাজ করছেন কেউ কখনো? হ্যাঁ স্যার। ওরাকল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডাটাবেস কোম্পানি, ঠিক আছে? তা আপনারা যত বড় বড় প্রতিষ্ঠান দেখবেন সবগুলো বড় বড় প্রতিষ্ঠানে দুই ধরনের ডেটাবেস ইউজ করা হয়। একটা হচ্ছে ওরাকলের ডাটাবেস আর একটা হচ্ছে জ্যাম, ঠিক আছে? এই জ্যাম সবচেয়ে বেশি ইউজ করা হয় বর্তমানে। জ্যামটা বেশি ইউজ করা হয় কারণ এটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, কঠিন কম। আর ওরাকলে একটু অনেক আগের, তো এই জন্য ওরাকলটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে। দেখেন ওরাকল হচ্ছে ফাউন্ডেড 1977, আর জ্যাম কত সালে? জ্যাম্পে রিলিজ দেখেন 2002, ঠিক আছে? কোথায় 1977, কোথায় 2002, অনেক 20 বছরের কম বেশি আছে, 20-25 বছরের। তো এটা বললাম কেন জানেন? কারণ আপনাদের ডেটাবেজের কাজ এবং ডেটাবেস সম্পর্কে একটা আইডিয়া দরকার। যারা এসইও কাজ করেন বা এসইও কাজ যখন করবেন, একটা জিনিস আমি বলি আপনাদেরকে, ফাইবারের গিগ থেকে একটা ধারণা দিই আপনাদেরকে। দেখেন ফাইবারের গিগ র্যাঙ্কিং এবং ফাইবারের গিগ র্যাঙ্কিংয়ের কৌশলটা যখন মাথায় নিতে পারবেন তখনই আপনার গিগ র্যাঙ্কে আসবে, তা নাহলে কখনো র্যাঙ্কে আসবে না। হ্যাঁ, অনেকের হয় গিগ বানিয়ে রাখছি, দুই একটা গিগ হয়তো খুব ভালো মতো হয়েছে, র্যাঙ্ক হয়েছে, কিন্তু ওই র্যাঙ্কিংটা 1 মাস পরে হারায় যায়, এরপরে র্যাঙ্কিংয়ে আসে না। 2-1 মাস কাজ পাওয়ার পরে এরপর কাজ পায় না। এরকম আছে অনেকের, ফাইবারে টানা 1-2 মাস খুব কাজ পাইছে, এরপরে 3-4 মাস পরে একটা দুটো রিভিউ হয়তো খারাপ আসছে, পরে আর কাজ আসে না, পরে বাধ্য হয়ে ফাইবারের কাজগুলো বন্ধ করে দেওয়া হয়।
তো এইখানে ফাইবারের যে গিগের র্যাঙ্কিংয়ের বিষয়টা একটা আইডিয়া দিই আপনাদেরকে। দেখেন, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন শুধুমাত্র আমরা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? শুধুমাত্র বুঝি যে এখানে গুগলের সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিন বলতে কিন্তু এরকম না। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা ডিভাইসের একটা করে সার্চ ইঞ্জিন আছে। এটা আমার কম্পিউটার, ঠিক আছে, এটা আমার পিসি যেটা আছে, আমার পিসিতে যখন আমি যাই, দেখেন যখন আমি এখানে আসি, আসার পরে দেখবেন ডান দিকে এখানে সার্চ দিস পিসি নামে একটা অপশন আছে। আপনার যদি কোনো ফাইল আপনি খুঁজে বের করতে চান, সেটাকে আপনি এখানে সার্চ করলে কি হয়, সার্চের একটা অপশন চলে আসে, বা ওরা খুঁজে আপনাকে বের করে দেয় যে এটা আপনাদের ফোল্ডারে আছে। তো এইটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এটা অনলাইন সার্চ ইঞ্জিন না, বাট আপনার কম্পিউটারে পার্সোনাল সার্চ ইঞ্জিন, যেখানে ওরা আপনাকে কী করে, আপনার ফাইলগুলো খুঁজে বের করে দেয়। আপনার মোবাইলে সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, এরপর সার্চ ইঞ্জিন ফাইবারেও আছে। কোথায় ফাইবারে সার্চ ইঞ্জিন আছে আপনি জানেন? যখন কেউ সার্চ করে কোনো কিছু, যখন কেনে, ক্লায়েন্টরা কী করে, কোনো কিছু কেনার আগে এখানে সার্চ করে ফাইন্ড সার্ভিসেস নামে অপশনটাতে। তো যখন ওটা কন্টেন্ট রাইটার লেখা যদি সার্চ করে, তখন কী হয়, কন্টেন্ট রাইটার রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, যতগুলো গিগ আছে, ওই গিগে কন্টেন্ট রাইটারের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো ম্যাচ হয়। ম্যাচ হওয়ার পরে কী হয়, ওই রিলেটেড যতগুলো আমার এখানে গিগ আছে সবগুলোকে নিয়ে আসে এখানে। তো দেখেন 17,913টা সার্ভিস অ্যাভেলেবেল এখানে। 17,913টা সার্ভিস মানে কিন্তু এইটা না যে 17,913টা আমার এখানে গিগ আছে। সার্ভিস বলতে কি জানেন? ধরেন যে আমার 1,000 গিগ আছে, কিন্তু 1,000 গিগের প্রত্যেকটা গিগের মধ্যে যে ডেসক্রিপশন এবং টাইটেল আছে, সেই টাইটেলের মধ্যে ম্যাচ হয় কন্টেন্ট রাইটার এই কিওয়ার্ডের সাথে। তখন ওরা ওইটাকে কাউন্ট করে, কাউন্ট করার পরে এইখানে শো করে। এখন কথা হচ্ছে যে কিভাবে করে এই জিনিসটা, এতগুলো গিগের এই ডেটাগুলো কোথায় আছে? তো একদম শুরুতে যখন ইন্টারনেট আসে নাই, যখন সব কিছু তো অনলাইন বেসড ছিল না, তখন মানুষ কী করতো, নর্মালি খাতা কলমে হিসাব করতো। কিন্তু একটা সময় যখন সবাই উপলব্ধি করতে শুরু করলো 1990 সালের পরে বা 1980 সালের পরে, যখন আস্তে আস্তে পুরো পৃথিবীটা ডিজিটালাইজ হচ্ছিল, তখন ওরা কী চিন্তা ভাবনা করলো, চিন্তা করলো যে না, সব কিছু খাতা কলমের মাধ্যমে তো আমি হিসাব করতে পারি না, কারণ পৃথিবী ডিজিটালাইজ হচ্ছে। আজকে থেকে 20 বছর পরে সব কিছু অনলাইন চলে আসবে, এবং হিসাব নিকাশটা যদি খাতা কলমের বাইরে যদি অনলাইন বেসড করা যেত, যদি কোনো একটা কিছু থাকতো সফটওয়্যার রিলেটেড এরকম কিছু, তাহলে আমরা সেখানে হিসাব করতে পারতাম। তাহলে এমন হইতো না যে খাতাটা হারাই গেল, তাহলে আমার পুরো হিসাবটা হারাই গেল, অথবা বৃষ্টির পানি আসলো, খাতার সব কিছু নষ্ট হয়ে গেল, বা কেউ ছিঁড়ে ফেললো, আপনার কাছে কপি থাকলো না। তো আপনি এত কষ্ট করে যে হিসাব করেন সারা বছর ধরে, সেই হিসাবটা আপনার নাই। বা এরকম হয় না, হালখাতা যখন করে সবাই, পুরো বছরে যে হিসাব করছে হালখাতার আগের দিন হিসাব খাতা হারাই গেছে। তো আপনাকে একটু ডিপেন্ড হয়ে থাকতে হয়। তখন এই যে ডিপেন্ডেন্সিটা দূর করার জন্যে সবাই চিন্তা করলো যে না, আমরা ডেটাগুলো রাখার জন্যে একটা সফটওয়্যার বানাবো। তো সেই সফটওয়্যার, ওই চিন্তা থেকে কী আসলো, ডেটা বেস নামে একটা আলাদা একটা কোর্স চালু হইল। ওই কোর্সের নাম হচ্ছে ডেটাবেস, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস। তো সেই ডেটাবেসের কাজ কি, আপনার অফিসিয়াল, আপনার যে কোনো পার্সোনাল ডাটা তারা সংরক্ষণ করে রাখে। তো এইখানে যে ফাইবার আছে, ফাইবারেরও একটা আলাদা ডেটাবেস আছে। সেই ডেটাবেসটা ওরাকল হইতে পারে, সেই ডেটাবেসটা জ্যাম্প হইতে পারে, অথবা ফাইবারের পার্সোনাল বানানো কোনো ডেটাবেস হইতে পারে। কারণ এরা তো অনেক বড় কোম্পানি, এদের অনেক টাকা পয়সা, এরা নিজেরাই ডেটাবেস বানায় রাখে। এদের টাকা দিয়ে ওরা প্রোগ্রামার হায়ার করে একটা টিম বানায় ফেলে, তখন একটা ডেটাবেস তৈরি করে। এখন আমাদের কথা হচ্ছে যে যেটা বলছিলাম, এসিওর সাথে ডেটাবেস কীভাবে রিলেটেড, বা ডেটাবেস কীভাবে আমাদের কাজের সাথে রিলেটেড, এই ধারণাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যদি মাথার মধ্যে রাখতে না পারি, তাহলে আমরা কখনো কোনো কিছু র্যাঙ্কিং করতে পারবো না। এসিওতে র্যাঙ্ক আসবে না কখনো, এবং ফাইবারও কখনো র্যাঙ্ক হবে না। তো যখন আপনি একটা গিগ বানান, দেখেন একটা আমার ফাইবার প্রোফাইল, যখন একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট হয়, কিন্তু গিগ আপনি বানায় রাখেন না, জাস্ট আপনি প্রোফাইল ক্রিয়েট করে রাখছেন, তখন কী হয়, ফাইবার আপনার প্রোফাইলটাকে কাউন্ট করে না। কারণ কেন কাউন্ট করবে? কারণ আপনি জাস্ট প্রোফাইল বানাইছেন, আপনার মধ্যে কোনো গিগ নেই। তো ফাইবার তো আপনার প্রোফাইল কাউন্ট করবে না, কারণ আপনার কোনো কাজ পাওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে? তো ফাইবারের রোবট আছে, প্রত্যেকটা বড় বড় কোম্পানির আলাদা আলাদা রোবট থাকে। এটাকে আমরা সংক্ষেপে বট বলি বা ক্রলার বলি।
ক্রলার মানে কি মাকড়সা বা জালের মতো যেটাকে বলা হয়। তো ধরে নিলাম যে ফাইবারে রোবট আছে, ওই রোবটগুলো কি করে, প্রত্যেকটা ফাইবারে যতগুলো ভালো ভালো প্রোফাইল আছে এই প্রোফাইলগুলোতে যায়, যাওয়ার পরে এদের যতগুলো গিগ আছে এবং একটা গিগের ভিতরে যখন যায়, ঠিক আছে, যাওয়ার পর দেখেন এখানে টাইটেল হচ্ছে এইটা, ওরা টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোকে ওরা সংরক্ষণ করে। এখানে কিওয়ার্ড কি, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাডস মার্কেটিং ম্যানেজার, এটা পুরোটাই কিন্তু একটা কিওয়ার্ড। অথবা আপনি যদি এখানে ধরেন যে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, এটা একটা কিওয়ার্ড, অ্যাডস মার্কেটিং ম্যানেজার, এটা একটা কিওয়ার্ড। আমি যদি ভাগ করে এখানে কিন্তু একটা থেকে দুইটা কিওয়ার্ড আসে। এরপর যখন আপনি আচ্ছা, এরপর যখন ওই রোবটগুলো আমাদের গিগের ডেসক্রিপশনে আসে, তখন ডেসক্রিপশনে আসলে কী হয়, ওরা আরও এখানে কিওয়ার্ড পায়, যেমন পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট ক্রিয়েশন, পেজ লাইক, হ্যাঁ, পেজ ফলোয়ার, ট্রাফিক, লিড জেনারেশন, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে কি কিওয়ার্ড। আই উইল ডু এটা কিন্তু কিওয়ার্ড না, আই এম দ্য বেস্ট এটা কিন্তু কিওয়ার্ড না। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এটা কিওয়ার্ড, যেটা লেখে মানুষ সার্চ করবে, যেটার ট্রাফিক বেশি সেটাই হচ্ছে কিওয়ার্ড। সবাই যখন কোনো ক্লায়েন্টের কোনো কিছু দরকার হবে তখন কিন্তু সে খুঁজে সে সার্চ করে না যে আই এম দ্য বেস্ট বা বেস্ট এরকম কিছু সার্চ করে না, কী করে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস অথবা বেস্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এই টাইপের কিছু লেখা সার্চ করে, ঠিক আছে। তো ফাইবারের রোবটগুলো কী করে, ওরা আমাদের প্রোফাইলে আসে, প্রোফাইলে আসার পরে আমাদের গিগের প্রত্যেকটা গিগে যায়, গিগে যে দেখে যে আমাদের গিগগুলো কীরকম হয়েছে, আমাদের গিগের কিওয়ার্ড কীরকম আছে, আমাদের গিগের বয়স কেমন, কতদিন হয়েছে, কয়টা রিভিউ আছে, আমরা লেভেল 1 সেলার কিনা, লেভেল 2 সেলার কিনা, আমাদের রিভিউগুলো কীরকম আসতেছে, হ্যাঁ, আমাদের টোটাল ওভারঅল রিভিউ কেমন আছে, আমার ওয়ান টাইম ডেলিভারি, আমার সব পার্সেন্টেজ ঠিক আছে কিনা, রেসপন্স রেট ঠিক আছে কিনা। যদি মনে করে যে না আমাদের সব কিছু মোটামুটি ঠিক আছে, এরপর কি করে তারা আমাদের প্রোফাইলটা ওদের ডেটাবেসে রেখে দেয়। এখন এইখানে ডেটাবেসটা আসলো, ধরেন ফাইবারের রোবটগুলো আমাদের এখানে আসলো, শুধুমাত্র আমাদের এখানে এসে এরকম না, ফাইবারে যত লাখ লাখ গিগ আছে, লাখ লাখ প্রোফাইল আছে, সবগুলো প্রোফাইলে যায়, যাওয়ার পরে সবগুলো প্রোফাইলের ডাটা কিন্তু ওরা সেভ করে না, কারণ ডেটাবেসেরও তো একটা লিমিট থাকে। যেই গিগগুলো রিসেন্টলি ভালো চলতেছে বা যেই গিগের কিওয়ার্ডগুলো ভালো আছে বা যেই গিগগুলোতে ভালো ট্রাফিক আসে, ফাইবার থেকে আসে বা ফাইবারের বাইরে থেকে আসে, ফাইবারের বাইরে বলতে কি, যেটা আমরা বলছিলাম যে গিগের মার্কেটিং, যেটা টুইটারে, লিঙ্কডইনে, ফেসবুকে, এটা বলছিলাম। তো ওই রোবটগুলো এমনভাবে ওদেরকে প্রোগ্রাম করা আছে যে ওরা এত কিছু মাথায় রাখে। সবার আগে মাথায় রাখবে কি, আপনার ফাইবার প্রোফাইলটা ঠিক মতো সাজানো আছে কিনা, আপনার ডিটেলস থেকে শুরু করে সব কিছু ওভারঅল দেখবে। এরপর কি দেখবে, আপনার কোনো রিভিউ আছে কিনা। আচ্ছা, তারপর যদি রিভিউ ভালো থাকে তাহলে আপনার কি দেখবে, আপনার এখানে কিওয়ার্ডগুলো ঠিক মতো আছে কিনা, আপনাদের গিগের ডেসক্রিপশনগুলো কীরকম, ইমেজগুলো কীরকম, এগুলো যদি ভালো থাকে এরপর কি দেখবে, তারপর দেখবে যে আপনার গিগের ট্রাফিক কেমন। ট্রাফিক বলতে কি, যেটা আমরা দেখি এখানে গিগসের মধ্যে ক্লিক করলে এখানে আমরা ইমপ্রেশন পাই, ক্লিক পাই, একটা যেটা পাই, তো এটা চেক করবে। আমাদের যখন বাইরে থেকে একটা ইমপ্রেশন আসবে বা বাইরে থেকে একটা ভিজিটর আসবে বা ট্রাফিক আসবে, সেটাও কিন্তু কাউন্ট হয়। এবং ফাইবারেও অনেক কিন্তু কি অটোমেটিক্যালি ইমপ্রেশন বাড়ে আপনি যদি মার্কেটিং নাও করেন। সব কিছু রিলেটেড করে ওরা কী করে, দেখে যে না এই পুরো ফাইবারের প্রোফাইলটাতে হয়তো বা এই দুইটা গিগ অনেক ভালো আছে, এই দুইটা গিগকে আমরা র্যাঙ্কিং উঠাবো। কখন উঠাবো, যখন কেউ সার্চ করবে তখন এই গিগ দুটাকে আমরা শো করাবো। এখন যেটা বললাম, ফাইবার রোবটটা আসলো, সব কিছু দেখলো, দেখার পরে কী করতেছে, ওরা আমাদের এই ইনফরমেশনগুলোকে ওদের ডেটাবেসে রাখতেছে। তো ওদের ডেটাবেসগুলোতে যখন রাখতেছে তখন ওইখানে কী করে, ওরা সব কিছু সিরিয়াল অনুযায়ী রাখে দেয় এবং ডেটাবেসগুলোকে রাখতেছে। তো সেগুলো কীভাবে রাখে, কিওয়ার্ড রিলেটেড, কিওয়ার্ড ম্যাচ করে কী করে, যে এইটা যদি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে হয় তো ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলেটেড যতগুলো গিগ আছে সেই গিগের অনুযায়ী আমার গিগটা এখানে থাকবে। তো যখন ফাইবার নিজে থেকে এরকম করে বা আমাদের গিগগুলো সব কিছু ঠিক থাকে, তখন কী হয় জানেন, তখন যদি কেউ সার্চ করে এখানে, ঠিক আছে, যে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস রিলেটেড কিছু সার্চ করে, তখন কী হয়, এখানে যে 9300 সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে কি 9300টা কিওয়ার্ড ম্যাচ খাইছে। তখন এখান থেকে যখন কেউ সার্চ করতেছে তখন কি হচ্ছে, ফাইবারের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসে যে ফাইবার বলতেছে যে এইটা সার্চ করছে আমাদের ডেটাবেসে, দেখো এরকম কী কী কিওয়ার্ড ম্যাচ খায়, এই কিওয়ার্ডের সাথে কোন কোন গিগগুলো ম্যাচ হচ্ছে, কোন প্রোফাইলগুলো ম্যাচ হচ্ছে।
তখন কি হয়, ওই যে আমাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো নিয়ে রাখছিল ওরা, সেই ইনফরমেশনগুলো এখানে শো করে, ঠিক আছে, এইখানে শো করবে। তো আপনি যদি সব কিছু রিকোয়ারমেন্ট পূরণ করেন, আপনারটা কী হবে, প্রথম 10টা পেজের মধ্যে একটা থাকবে, অথবা প্রথম কয়েকটা পেজের মধ্যে থাকবে। এইভাবে র্যাঙ্কিংটা হয়, র্যাঙ্কিংটা এইভাবে হয়, এইখানে ডেটাবেসটা এইভাবে কাজ করে। বুঝতে পারছি র্যাঙ্কিংটা কীভাবে হয়, এই হচ্ছে কথা। বুঝছেন কিনা বলেন? জি স্যার। কি বেশি কঠিন লাগছে? হুম, কথাবার্তা বলেন, আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে কনফিউজড হয়েছে। হ্যাঁ, না স্যার, তো কাজ তো ওদের বেশি, আমাদের কাজ কম হিসেবে। না না, আমাদের কাজ কম না, এটা তো না কোনো মানে কিছু আমরা না। তো আমাদেরটা করবো, আর ওদের হিসেব নিকেশ তো ওই যে আপনি যেগুলো বলছেন, তো ওদের পার্টটা বেশি, আমাদের কাছে খালি কন্টেন্ট মার্কেটিং করা। বুঝছেন, এই তন্ময় বুঝতে পারছেন আপনি এই কাজগুলো? এগুলো তো হয়তো বা, এগুলো আপনাদের সব জায়গায় জি লাগে। স্যার। এটা শুধুমাত্র এটা না যে এসির ক্ষেত্রে, আপনি যেইখানে যাবেন না কেন, সব জায়গার সিস্টেম এক। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের সিস্টেম এরকম। তো সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদমগুলো আছে, এগুলো আবার কিছুদিন পর পর চেঞ্জ করে, যার কারণে আপনাদেরকে সবসময় আপডেট থাকা লাগে যে অ্যালগোরিদমগুলো কীভাবে, অ্যালগোরিদম মানে কি, এরা আসলে কিভাবে কাজ করে। আপনি যদি না জানেন যে কিভাবে একটা জিনিস কাজ করে, তাহলে আপনি যদি আন্দাজে আন্দাজে একের পর এক কাজ করে যান, আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনাকে অ্যালগোরিদমগুলো বুঝতে হবে যে অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করতেছেন। এখন যারা মনে করেন বিস্কুটের ফ্যাক্টরি দিয়ে রাখছে, ওরা যদি না বোঝে যে বিস্কুটের ফ্যাক্টরি কীভাবে কাজ করে, মেশিনগুলো কাজ করে, তাহলে কি ভালো বিস্কুট আসবে? আসবে না। এই অ্যালগোরিদমটা হচ্ছে এইটাই। আচ্ছা যাই হোক, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছিলাম, তো এখন আবার মেইন জায়গায় চলে আসি। ঠিক আছে, প্রোফাইল ফটো দিতে বলছে, আচ্ছা দেই, আমি এটা পূরণ করি। সবাই একটু কী বলছে, freelancer.com wants to use your camera। কেন ওরা আমার এইখান থেকে ছবি তুলে নেবে? আচ্ছা ওটা পরে করতেছে, আগে দেখে নামটা ফোন করে। নাম দিলাম, ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংলিশ। আচ্ছা এটা কোনো কথা, ওরা আমার ইনস্টাগ্রামে ছবি তুলবে। আচ্ছা যাক, আমি প্রোফাইল ফটোটা পরে দিচ্ছি, এটা অপশনাল যেহেতু, একটু পরেই দিয়ে কাজ করি। এইভাবে কি আর মানুষের ইনস্ট্যান্টলি ভালো ছবি আসে? স্যার এটা আমি ভেরিফাই করতে চাচ্ছি যে পরবর্তীতে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হুম, তা তো ঠিক, কিন্তু এইভাবে ঝামেলা একটা। তার উপরে আবার এই গত পরশু দিন আবার গাড়ি মতো একদম ক্লিন শেপ করে ফেলছি। বুঝছেন, তাহলে স্যার আরো ভালো আসবে। গাড়ি মতো ক্লিন শেপ করলে তো এমনি একটা মানসম্মান ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনাদেরকে যে জিনিসটা বললাম না এতক্ষণ ধরে, এই যে এসিওর ব্যাপারটা, এটা কিন্তু একটা এসিওর ক্লাস হয়ে গেছে ছোটোখাটো। তো এইটা মনে রাখবেন সারা জীবনের জন্য, এটা আপনাদের কাজে দেবে।
আচ্ছা যাই হোক, আমি এটা বাদ দিলাম, আমি এখানে অ্যাডভান্স করলাম। এরপরে দেখেন এখানে কি বলছে, এক্সপিরিয়েন্স কি আমাদের অ্যাডভান্স। আমরা কেন এখানে দেখেন একটা জিনিস বলছে, ইন্টারমিডিয়েট কি যারা 2 থেকে 5 বছর পর্যন্ত কাজ করতেছে, অ্যাডভান্স কারা যারা 5 বছরের বেশি কাজ করতেছে। তো আমরা 5 বছর বেশি কাজ করতেছি, এটা আমরা বলে দেব, দিলাম। নেক্সট স্টেপে যাচ্ছি। ওকে, এইখানে দেখেন কি বলছে, সিলেক্ট এ মেথড টু ভেরিফাই। আচ্ছা, পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। আপনারা যদি একটু পেমেন্ট মেথড অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, যদি অ্যাড করতে না চান এখানে আস্তে করে স্কিপ ফর নাও করে দেবেন। আমরা স্কিপ করলাম। কি বলছে, 1 মাসে ফ্রি ট্রায়াল দিতে বলছে, এইটার দরকার নেই। আচ্ছা, এইখানে যেটা বলি ফ্রিল্যান্সারের মেম্বারশিপগুলো যেটা আছে, তো মেম্বারশিপের ব্যাপারটা একটু পরে আপনারা ক্লিয়ার হবেন। তো এইখানে একটা মেম্বারশিপের নাম বলছে কি প্লাস মেম্বারশিপ, যেটা $9.95 দিয়ে হয়। এবং এই মেম্বারশিপের সুবিধা কী কী দেখেন, আপনি 100টা জবে পার মান্থে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ইনক্রিজ দ্য চান্সেস অফ উইনিং এ প্রজেক্ট উইথ 100 বিটস পার মান্থ। তো ফাইবার এবং আপওয়ার্কের সাথে freelancer.com-এর পার্থক্য কি, freelancer.com একটা রাখে, কি বলে, ওই কন্টেস্ট রাখে। ধরেন যে কেউ কোনো একটা জব পোস্ট করলো বা কিছু একটা করলো, সেখানে আপনারা কী করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন। ফ্রিল্যান্সারে কন্টেস্ট করে, ওই কন্টেস্টের মাধ্যমে আবার কিছু যারা ফার্স্ট হয় তাদেরকে কিছু উইনিং প্রেজেন্টেশন দেয়। তো সেখান থেকে আপনি আপনার ওই যে উইনিং যেটা পাচ্ছেন, প্রাইসটা পাচ্ছেন, সেটা দিয়ে আবার বিভিন্ন জায়গায় বিডিং করতে পারেন। তো আপনি যদি এই ওদের প্যাকেজটা কেনেন তাহলে একটা চান্স বাড়বে, ওরা এটা বলছে। এরপর কি বলছে, 80 স্কিলস অন ইয়ার প্রোফাইল। আচ্ছা, 80 স্কিল মানে কি, এতক্ষণ ধরে আমরা কী করলাম, 20টা স্কিল অ্যাড করছি। তো আপনি যদি চান যে আরও বেশি স্কিল অ্যাড করবেন, তাহলে আপনি 80টা পর্যন্ত স্কিল অ্যাড করতে পারবেন, এইটা যদি প্যাকেজটা আপনারা কেনেন। আচ্ছা, ডেইলি উইথড্র রিকোয়েস্ট। ওকে, তো ডেইলি উইথড্র রিকোয়েস্টটা কি, যেটা আমরা ফাইবারে করি, 14 দিন পরে আমাদের টাকাটা আসে, সেই টাকাটা আপনি এখানে কি করতে পারবেন, প্রত্যেক দিন আপনি টাকা উইথড্র করতে পারবেন। আর ফ্রিল্যান্সার রিওয়ার্ড, যেটা আপনাকে কি বলবে, স্পেন্ড ক্রেডিটস অন টাইম সাচ এস ফ্রি প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, এইসব কাজ করতে পারবে। তো আপনারা যদি চান কেউ এটা করতে পারেন। আপাতত আমি স্কিপ করব, তবে যারা ফ্রিল্যান্সার আসলে প্রফেশনালভাবে করবেন, এটা ওদের জন্য অনেক হেল্প করবে। আচ্ছা দেখেন আমার কি হয়েছে, আমার freelancer.com-এর মেন প্রোফাইলে চলে আসছে। ঠিক আছে, এই যে মেন প্রোফাইল। তো এই প্রোফাইলটাতে আসার পরে সবার আগে আমাকে দেখেন উপরে একটা কথা বলছে, ভেরিফিকেশন রিকোয়ার্ড। আমার ইমেলটাকে ভেরিফাই করতে বলছে। আর দেখেন এই যে নিচের দিকে সার্চ ফর প্রজেক্ট, এবং আমি যে রিলেটেড স্কিলগুলো অ্যাড করছি সেই রিলেটেড এখানে অনেকগুলো জব পাবো। দেখেন নিচে নিচে গেলে অনেক জব আসবে। তো এটা আপওয়ার্কের সাথে অনেকটা রিলেটেড, আপওয়ার্কেও তো এরকমই হয়। যেমন আপওয়ার্কে যদি আমি যাই, আপওয়ার্কে দেখেন এইখানে আপনার প্রোফাইল এই জায়গাতে, এবং নিচে নিচে আপনি যে স্কিলগুলো অ্যাড করছেন সেই স্কিল রিলেটেড এখানে জব আসে। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। তো ঠিক আছে, সবার আগে আমি কি করব, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, প্রজেক্ট টাইপ হচ্ছে কি ফিক্সড প্রজেক্ট এবং আওয়ারলি প্রজেক্ট, আমরা দুইভাবে করতে পারি, যেটা আমরা আপওয়ার্কে করি। আচ্ছা, এবং নতুন জিনিস কি কন্টেস্ট। তো কন্টেস্টগুলো পরে দেখলাম। এরপর দেখেন স্কিল, যে স্কিলগুলো আমরা অ্যাড করছি সেই 20টা স্কিল এখানে আছে। আচ্ছা, আমরা যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে, এবং কী বলছে স্পেসিফিক লোকেশন, আপনি চাইলে এখানে লোকেশনটা অ্যাড করতে পারবেন। তো আমরা পরে করলাম। একদম উপরে যে কী করবো, আমরা এখানে আমাদের মেইলটা চেক করি যে আমাদের মেইল ওরা দিছে কিনা। ওকে ঠিক আছে, তো আমি মেইলে যাই, মেইলে যেয়ে মেইলটা চেক করি। এই দেখেন এরা কী বলছে, ভেরিফাই ইওর ইমেল। আচ্ছা ঠিক আছে, আমি ভেরিফাই করি। আচ্ছা, সাকসেস কী বলছে, ইওর ইমেল ভেরিফাই, ইমেল অ্যাড্রেস ইজ নট ভেরিফাইড। ওকে ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে, এখান থেকে স্কিপ করলাম। দুই তিনটে ভেরিফিকেশনের কথা বলে ওরা, এরপর ফোন নাম্বার ভেরিফিকেশনের কথা বলবে হয়তো। দেখেন এই যে উপরে ফোন নাম্বার ভেরিফিকেশনের কথা বলছে, হাই সাইদ প্লিজ ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমার ফোন নাম্বারটাকে আমি ভেরিফাই করি। কান্ট্রি, ফোন নাম্বার, ফোন নাম্বার আমি কী দেবো, দিলাম। আচ্ছা, ভেরিফিকেশন কোডটা আমি দেবো।
ভেরিফিকেশন করলাম। কি বলছে? ভেরিফিকেশন সাকসেসফুল। হ্যাঁ, ইউর নিউ অ্যাকাউন্ট সিকিউরিটি ডিটেলস আর আছে, ঠিক আছে। আমার সিকিউরিটি নাম্বার দিয়ে দিচ্ছে, আমার কান্ট্রি দিয়ে দিচ্ছে, সব কিছু ওকে। এরপর ক্লোজ করে দিই। আচ্ছা, এখন দেখেন এইখানে যে ডিটেলসটা আসছে প্রোফাইল ডিটেলসে, এইখানে আপনারা যা কিছু দেবেন সব কিছু আপনাদের ভোটার আইডি কার্ডে রিলেটেড হবে, কারণ এটা আপনাদেরকে ভবিষ্যতে কী করতে পারে, আপনাদেরকে চেক করতে পারে। তো এই জায়গাতে যা কিছু দেবেন সব কিছু ভোটার আইডি কার্ড রিলেটেড হবে, বোঝা গেছে? কি সবাই বুঝতে পারতেছি? কঠিন কোনো কিছু নেই, সব কিছু জাস্ট আগের মতো। জি স্যার। ওকে, তো ঠিক আছে, আমি এগুলো পূরণ করি। দাঁড়ান, আমি আমার ভোটার আইডি কার্ডটা একটু নিয়ে আসি। একটা সেকেন্ড দাঁড়ান সব। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি অ্যাড্রেস বারে সব কিছু বসাচ্ছি, ঠিক আছে? ভোটার আইডি কার্ড রিলেটেড করে বসাচ্ছি এই জায়গাতে। আচ্ছা, স্টেট প্রভিন্স এটাতে কি দেবো বলেন তো? স্টেট প্রভিন্স বলতে কি বোঝেন? স্যার এটা ঢাকার জন্য তো স্যার সি। সি, তাই আচ্ছা, না? এটা যে কোনো কিছু দিলেই হবে। স্টেট মানে আপনার ওই এলাকার নামটা দিলেই হবে, আপনি যে এলাকায় থাকেন সেটার নাম, বা আপনার ভিলেজের নাম বা থানার নাম। এটার উপর একটা আবার কোড আছে জানেন? এটা সার্চের একদম একটা কোড আছে এটার উপর। যেমন কি বলছে, স্যার এখানে আমি টোটালি মানিকগঞ্জ দিয়ে দিই, তাই হয়। আমার দৌলতপুর থানা, মানিকগঞ্জ জেলা। এটা দিয়ে দেন।
হ্যাঁ স্যার, আমি এটাই দিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স কোন টাইপের অ্যাড বেশি দেয়, কোন টাইপের ওয়েবসাইটে অ্যাড বেশি দেয়? এক ধরনের ওয়েবসাইট যেটা স্যার খুব বর্তমানে ইয়ার উপর খুব অ্যাড দিতেছে, হোটেল ম্যানেজমেন্ট এইসব বা রিয়েল এস্টেট এইসব জিনিসে খুব বেশি অ্যাড দেয়। হুম এক নম্বর কথা বা যেই digital জায়গাতে ট্রাফিক বেশি আছে সেই জায়গাতে দিবে ওরা, মানে যেই জায়গাটা সবচেয়ে বেশি পপুলার। যেমন কিছুদিন আগে কি হতো, ওই যে আমরা কি করতাম, করোনা ভাইরাস, তো করোনা ভাইরাস রিলেটেড যতগুলো ওয়েবসাইট ছিল আপনারা তখন দেখতেন যে সব ওই ওয়েবসাইটে কী হতো, আপনার বেশি অ্যাড চলে আসতো। আচ্ছা, তারপরে আবার দেখেন যেমন পরিসংখ্যান রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে, তারপরে যে ওয়েবসাইটগুলোতে যে আমরা কী করি, বেসিক্যালি কোনো সফটওয়্যার ডাউনলোড করি, সেই ওয়েবসাইটগুলোতে আপনি অবশ্যই কিছু না কিছু অ্যাড দেখতে পারবেন, বুঝছেন? এই দেখেন বাম দিকে শুরু হয়ে গেছে ওদের নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে, গুগল অ্যাডস এক্সপার্ট। ওকে, তো স্টেট দিলাম আমি একটা, নীলফামারী হচ্ছে আমার জেলা। আচ্ছা, ভালো কথা। তো ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিছি, কান্ট্রি দিয়ে দিছি, সিটি দিয়ে দিছি, কোম্পানি। আচ্ছা, কোম্পানি দিয়ে দিলাম, তো কোম্পানি আছে। আচ্ছা, টাইম জোন, লোকেশন সব ওকে। লোকেশনটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওরা নিয়ে এনেছে যে আমি ঢাকা ডিভিশনে আছি। ল্যাঙ্গুয়েজ সেটিং কী বলছে, আই ওয়ান্ট টু ব্রাউজ ওয়েবসাইট ইন ইংলিশ। আচ্ছা, ঠিক আছে, আই ওয়ান্ট টু ব্রাউজ, ঠিক আছে। এখানে দেখেন কী বলছে, আমি কীভাবে ব্রাউজ করতে চাই ওয়েবসাইটের মধ্যে, তো আমি ইংলিশে চাই, তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না। এবং লাস্টের দিকে দেখেন এখানে আপনার ফোন নাম্বারটা নেওয়া আছে, যেটা আমরা একটু আগে ভেরিফিকেশন করছি। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ, সব আমরা দিয়ে দিছি। এখন জাস্ট কী করবো, সেভ করে ফেলবো। তো দেখেন আমাদের কি বলছে, ইওর অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি সেভড। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপর এখন দেখেন বাম দিকে যদি যাই, এখানে বেশ কিছু অপশন আছে। তো এখন এগুলো আপনারা একটার পর একটা জাস্ট ফিল আপ করে যান। প্রোফাইল গেল, ইমেলের নোটিফিকেশন, তো ইমেল তো আমি অলরেডি ভেরিফিকেশন করে ফেলছি, তো ইমেলে আমার এখানে আর কোনো কিছু করার দরকার নাই। এখন কোন কোন জায়গাগুলো থেকে ইমেল আসবে সেইটা যদি আপনি আলাদাভাবে সিলেকশন করতে চান, তাহলে আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। যেমন একটা ক্লায়েন্ট মেসেজ দিলে মেইল আসবে কিনা, বা কোনো নতুন জব পোস্ট হলে মেইল আসবে কিনা, এই টাইপের। ঠিক আছে, এই দেখেন এই যেগুলো আছে, যেমন দেখেন ইন্ডিভিজুয়াল মেল। আচ্ছা, ইউ আর অ্যাওয়ার্ডেড এ প্রজেক্ট, আপনি যদি একটা প্রজেক্টে অ্যাওয়ার্ড পান সেটার জন্য মেইল আসবে। এই ফ্রিল্যান্সার রিকোয়েস্ট ইউ টু রিলিজ এ মাইলস্টোন পেমেন্ট, এটার জন্য পাবেন। তো আপনি এখানে মানে ফিল্টার করতে পারবেন যে কারা কারা কিসের জন্য আমাকে মেল দিবে freelancer.com থেকে। তো এটা হচ্ছে এই জায়গাটা। এরপরে কি হচ্ছে মেম্বারশিপ। আচ্ছা, মেম্বারশিপ যেটা আছে, যেটা একটু আগে আমি বলছিলাম, যারা প্রফেশনালভাবে কাজ করবেন তারা অবশ্যই freelancer.com মেম্বারশিপ নিয়ে কাজ করবেন। উইদাউট মেম্বারশিপ এখানে খুবই কঠিন। আচ্ছা, দেখেন আমার এখানে কি বলছে, কারেন্ট হচ্ছে আমার ফ্রি, যেহেতু আমি কোনো কিছু অ্যাড করে নেই, $0 পার মান্থ। ওকে, ইউ আর এলিজেবল ফর ফ্রি প্লাস মেম্বারশিপ। তো কেন আমরা পাচ্ছি এটা, কারণটা হচ্ছে আমরা একটা মাসের জন্য freelancer.com কী হচ্ছে ফ্রি পাবো, কিন্তু এরপরে আমায় কী করতে হবে, আবার রিনিউ করতে হবে। তো রিনিউ যদি করতে চান আপনি করতে পারেন। আচ্ছা, তো আমাদের যেটা ছিল যে $9 কাজটা, ওইটা যদি আমরা নেই ওই মেম্বারশিপটা, তাহলে আমরা এরকমভাবে পাবো, এই অপশনগুলো পাবো যে 80টি স্কিল অ্যাড করতে পারবো, 100টা বিট করতে পারবো। ঠিক আছে, হাই ভ্যালু বিট করতে পারবো, এই কাজগুলো। তো যারা আসলে কাজ করতে চান, আসলে যারা মনে করেন যে না আমি এখানে খুব সিরিয়াস, তারা অবশ্যই এটা মেম্বারশিপ নিয়ে কাজ করবে। ওকে, এরপরে দেখেন পাসওয়ার্ডের জায়গা চলে আসছে। তো পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করবেন পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল। তো আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান, পেমেন্ট মেথড অ্যাড করবেন। একটা কথা যেটা আছে, freelancer.com-এ আপনি ফ্রিল্যান্সার, আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এরকম কোনো দরকার নেই, এরকম কোনো কথা নেই। পেমেন্ট মেথড অ্যাড না করেও আপনি কাজ করতে পারবেন। কেন? কারণ শুরুতে আপনি যদি 2-একটা কাজ পেয়ে যান, এরপরে আপনি যদি সেই কাজগুলো টাকাগুলো উইথড্র করতে পারেন, তো টাকা উইথড্র করার জন্য বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংক আপনি অ্যাড করে টাকা উইথড্র করতে পারবেন। আপনাকে পেওনিয়ার, স্কিল এগুলো অ্যাড করা লাগবে না, পেপার অ্যাড করা লাগবে না। তো যদি আপনি শুরুতেই 2-একটা কাজ আপনি করতে পারেন, তো তাহলে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই।
আপনি এরপরে টাকা ওঠানোর সময় বাংলাদেশের ব্যাংকে উইথড্র করতে পারবেন। এই কারণে এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সার দেখবেন যারা পেমেন্ট মেথড অ্যাড করা নেই বা ভেরিফাইড করা নেই, ঠিক আছে? এটা হচ্ছে পেমেন্টের ব্যাপারটা। তো এখানে পেওনিয়ার অ্যাড করা যায় না, পেওনিয়ার অ্যাড করা যায় না এরকম না, পেওনিয়ার অ্যাড করা যায় যদি আপনি আপনার কানেকশন কিনতে চান বা ওই বিডিংয়ের জন্য কোনো কিছু কিনতে চান, তাহলে আপনি পেওনিয়ার দিয়ে কিনতে পারবেন, কিন্তু টাকা উইথড্র করার ব্যাপারটা আপনি পেওনিয়ার দিয়ে পারবেন না। ওটার জন্য আপনাকে স্কিল অ্যাকাউন্ট ইউজ করতে হবে অথবা আপনাকে পেপ্যাল ইউজ করতে হবে। এরপরে অ্যাকাউন্ট সিকিউরিটির ব্যাপারটা। আচ্ছা, কি বলছে? ইউর অ্যাকাউন্ট ডাজ নট হ্যাভ 2 factor অথেন্টিকেশন টার্নড অন। আচ্ছা, তো এটা করতে পারি, এটা করে নেই। আমাকে মেইল এবং আমার কি বলছে ফোন নাম্বার। আচ্ছা, প্লিজ টেক এ মোমেন্ট টু চেক দ্যাট দ্য ফলোয়িং ডিটেলস আর কারেক্ট, দ্য ইনফরমেশন বিলো উইল বি ইউজড টু ডেলিভার অথেন্টিকেশন টোকেন। আচ্ছা, ওরা আমাকে কিছু একটা দিবে, সেটা দ্বারা আমাকে কী করতে হবে? ভেরিফাই করতে হবে। তো ঠিক আছে, আমি ভেরিফিকেশন করব। কংগ্রাচুলেশন, 2 factor অথেন্টিকেশন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অন ইউর অ্যাকাউন্ট। ওকে, তো আমাকে জাস্ট এইটা ক্লিক করার পরে অ্যাক্টিভেট করে দিয়েছে, তো আমাকে আর কোনো কিছু করার দরকার নেই। তো আমার দেখেন এখানে, এরপরে আমাকে এই মেল দিয়ে ভেরিফিকেশন করতে হতে পারে অথবা কী করতে পারে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারে। তো এটা অ্যাড করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে সহজে কখনো হ্যাক হবে না এবং কোনো প্রবলেম হবে না, আপনি রিকভার করতে পারবেন। এরপর কী বলছে? ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। আচ্ছা, তো ট্রাস্ট স্কোর যেটা আছে, দেখেন আমার ট্রাস্ট স্কোর কত আছে? মাত্র লো আছে, এবং কারেন্ট স্কোর কত? 15। আপনাকে এটা কী করতে হবে? এক্সেলেন্টে নিয়ে আসতে হবে। তো ট্রাস্ট স্কোর এই জিনিসগুলো কি আপওয়ার্ক এবং ফাইবার থেকে একটু আলাদা। এরা একটা স্কোর দিয়ে দিচ্ছে কিন্তু প্রায় সেম জিনিস, এক কথায় আপনাকে সব কিছু ভেরিফিকেশন করা লাগে। তো এই হচ্ছে আমাদের ভেরিফিকেশনের কাজগুলো, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো দেখেন আমাকে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করছি, 5 পয়েন্ট দিছে। ফোন নাম্বার দেখেন ভেরিফাইড করা আছে, এখানে 10 পয়েন্ট দিয়ে রাখছে। এরপর কী বলছে? ফেসবুকের সাথে কানেক্ট করতে বলছে, তাহলে আমাকে 20 পয়েন্ট দিবে। তো দেখি আমি কানেক্ট টু ফেসবুক করি। এখন এই ফেসবুকের সাথে আমার আগে কানেক্ট করা আছে কিনা আমি জানি না, যদি হয় তাহলে আমাকে কিছু না কিছু করতে হবে। এই দেখেন অলরেডি লিঙ্ক করা আছে, এটা তাহলে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ফেসবুকটাকে একটা নতুনভাবে ফেসবুক বানাবো আমি। এরপর কী বলছে দেখেন, স্যার আগের অ্যাকাউন্ট ওপেন করলেও তো হতো আপনার। আগের অ্যাকাউন্টটা আমার ভালোভাবে করা ছিল, এটা অনেক আগের অ্যাকাউন্ট, আর ওটা আমি সব কিছু ভুলে গেছি, নিজে জানি না কোনো কিছু। তো একদম নতুনভাবে আমি চাচ্ছিলাম জিনিসটা করার জন্য। এরপর লিঙ্কডইনটাকে ভেরিফাই করে। আচ্ছা, ফেসবুকটাকে আমি একটু পরে করতেছি, লিঙ্কডইনটাকে ভেরিফিকেশন করি। আচ্ছা, আমার এখন দেখেন স্কোর কত হয়েছে? 35 স্কোর হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি একে ফেসবুকটাকে কানেক্ট করতে বলতেছে ওরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অথেন্টিকেট ক্রেডিট ও ডেবিট কার্ড একটা কিছু অ্যাড করতে বলছে, ঠিক আছে? তো আমি দেখি কার্ড অ্যাড করি, পেওনিয়ারটা ওরা অ্যাড নাই কিনা। এখানে দেখেন যেটা বলছে, হ্যাঁ, অ্যাড এ ভেরিফাইড পেমেন্ট মেথড। তো যাদের আসলে freelancer.com-এ আপনাকে কাজ করতে হলে না কোনো ডুয়াল কারেন্সি কার্ড, পিওনিয়ার কার্ড কিছু না কিছু লাগবেই। তো এখানে এইসব ছাড়া কাজ করাটা একটু টাফ, বুঝছেন? তো চেষ্টা করবেন ডুয়াল কারেন্সি কার্ডটা তাড়াতাড়ি করার জন্য। তো এখানে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড আমি অ্যাড করি। পেপাল অ্যাকাউন্ট আমার প্রায় শেষের দিকে, পেপালটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে আমার। ক্রেডিট কার্ডের নাম্বার দিতে বলছে। আচ্ছা, নাম্বার দেওয়া আছে, এক্সপায়ারি ব্যাংক।
কি বলছে দেখেন, দেয়ার ওয়াজ অ্যান ইস্যু প্রসেসিং ইউর ডিপোজিট রিকোয়েস্ট। আচ্ছা, দিস মে বি ডিউ টু ব্রাউজার ব্লকিং থার্ড পার্টি কুকিজ which can be fixed by enabling them from your browser or adding freelancer.com as an exception. আচ্ছা, please refer to the below server articles for more detailed instructions. So Google Chrome এর জন্য এটা, once you have completed this step, please refresh this page and আচ্ছা, এখানে ওরা আমাকে ওদের একটা এক্সেপশন অ্যাড করতে বলছে। ঠিক আছে, অ্যাড করি। কুকিজের আমাকে ডিলিট করতে বলে। আচ্ছা, ভালো আছে। আচ্ছা, আমি এখন আমার কুকিজ কোনো কিছু ডিলিট করতে চাচ্ছি না, বুঝছেন? এটা ক্লিক করলে ডিলিট করলে অন্য ঝামেলা আছে, তো এটাকে আমি ব্যাক দিলাম আমার বইতে। আমি আবার চাচ্ছি না আমার কার্ড অ্যাড করতে। আচ্ছা দেখেন, এই জায়গাতে আসছে, আমরা কোথায় আসছি? ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন লো জায়গাতে আছে, মানে কি আমরা মোটামুটি এই দুইটা কাজ করছি। তো দেখেন আমাদের কারেন্ট স্কোর কত আছে? 15। আচ্ছা, আমরা তো লিঙ্কডইনে ভেরিফিকেশন করছি, তো এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই তাহলে আমাদের আরও 35 হয়ে যাবে 15 থেকে। আচ্ছা, এই যে কারেন্ট ট্রাস্ট স্কোর আমার কত আছে? 35। এবং দেখেন এক্সটেন্ট কত গুড আছে। এখন এটা এক্সিলেন্ট কখন হবে? যখন আমি ফেসবুকটাকে অ্যাটলিস্ট অ্যাড করব এবং অথেন্টিকেট করব। আচ্ছা, তো ফেসবুকটাকে একটু পরে অ্যাড করি, বাকি সব আমার কাজ শেষ। এবং আমি এখন অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে দুইটা অপশন আসছে, কী বলছে? ডাইরেক্টরি অ্যান্ড ফলো সেটিং। আর এটা কী বলছে? অ্যাকাউন্ট টাইপ। আমরা কী চাই? আমরা কাজ করতে চাই। এবং আপনি চাইলে এখান থেকে কী করতে পারবেন? ক্লোজ করতে পারবেন। আচ্ছা, এরপর নিচের দিকে দেখেন এখানে কি বলছে? রেজিস্টার্ড ইউজার। এতগুলো ইউজার এখানে রেজিস্ট্রেশন করা আছে, 4 কোটি, হ্যাঁ, 4,77,85,866 জন, 4 কোটি। ঠিক আছে, রেজিস্টার্ড ইউজার freelancer.com এ আছে। টোটাল জব পোস্ট কত হয়েছে? 1,10,70,000 নিযুত কোটি, 1,86,64,345। 1,86,00,000 জব পোস্ট এবং রেজিস্টার্ড ইউজার কত? 4 কোটি। তার মানে হচ্ছে এখানে জবের চেয়ে ইউজার বেশি। তো ধরতে গেলে কি প্রত্যেক 2 জনের জন্য একটা করে জব আছে, এরকম ব্যাপারটা, বুঝছেন এই জিনিসটা? আমাদের ইউজার আছে 4,77,00,000 আর জব পোস্ট হয়েছে এই পর্যন্ত 1,86,00,000। তার মানে কি এখানে কাজ কম এবং ইউজার বেশি, মানে কি প্রতিযোগিতা বেশি। তো এই প্রতিযোগিতার মধ্যে আপনাদেরকে টিকে এখানে কাজ করতে হবে, বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের freelancer.com এর বেসিক কাজগুলো। তো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে ফেসবুকটা অ্যাড করে দিলে কি হবে? এক্সিলেন্ট হয়ে যাবে। তো ফেসবুকটাকে একটু পরে আমি অ্যাড করতেছি, একটু ব্রেকের পরে। এখন দেখেন আমি ফ্রিল্যান্সারে এখানে ক্লিক করলে কি হচ্ছে? আমার হোম পেজে চলে আসছে। দেখেন এটা কি? আমার ড্যাশবোর্ড, যেটা আমাদের ফাইবারে ছিল সেরকম ড্যাশবোর্ড। কি বলছে? ক্লেম 100 বিট ফর ফ্রি, গেট স্টার্টেড উইথ এ ফ্রি ট্রায়াল ফর 100 বিটস অ্যান্ড মোর। আচ্ছা, তাহলে কী বলে ওরা আমাকে? আসলে বিট দেয়? বিট তো দিবে না। বিট দিতে হলে কি বলবে ওরা? বলবে $9 এই সাবস্ক্রিপশনটা করতে বলো পরের মাসে। তো এটা আমি করলাম না। আচ্ছা, রিসেন্ট প্রজেক্ট, আপনি রিসেন্টলি কোনো কাজ করছেন কিনা সেটা। আচ্ছা, ভালো। নিউজ ফিড, ওকে, এভরিথিং এখানে আছে। এবং আমি যদি আমার প্রোফাইলে যাই, নিচে আপনার ছবি দেওয়ার অপশন আছে। ছবিটা আমি পরে দিচ্ছি, ওইটা এখন ছবি অ্যাড করবো। আচ্ছা, ভিউ প্রোফাইল করি আমি আমার প্রোফাইলটা। এই দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে?
প্রোফাইলে এখন ইমেজ নাই কোনো, এবং কি বলছে এখানে কোনো কাভার লেটার নাই, কোনো পোর্টফোলিও নাই, কোনো রিভিউ নাই, এক্সপিরিয়েন্স, এডুকেশন কিচ্ছু নেই। তো এগুলো আমরা অ্যাড করবো, যেটা গতদিন আমরা তন্ময়ের প্রোফাইলে দেখছিলাম যে উনি এডুকেশন এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করছিল। তো এই জিনিসগুলো একটু পরে অ্যাড করি, একসাথে অনেক কাজ করে ফেলছি। কী বলছি এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করছি, ইমেল ভেরিফিকেশন করছি, ফেসবুক কানেক্ট করব। আচ্ছা, এরপরে কী বলছে আইডেন্টিটি ভেরিফিকেশন অপশনটা এখন আসেনি, এটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো কাজে করছি। হ্যাঁ, এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন আমাকে। এবং আপনারা চাইলে এখানে কাউকে হায়ারও করতে পারবেন। এই যে পোস্টে প্রজেক্ট নামে যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে কী করবো, কাউকে হায়ার করতে পারবেন। যদি আপনি কারো কাছে কাজ নেন $500 দিয়ে, আপনি হায়ার করবেন $200 দিয়ে, $300 লাভ করবেন, এরকম হবে। আচ্ছা, এখানে দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে 40% আমি সেট আপ করছি, বাকি এখনও 60% বাকি আছে। হ্যাঁ, এবং কি বলছে পাস দ্য US ইংলিশ এক্সাম, ঠিক আছে, লেভেল 1। তো এখানে কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা দিতে হয় আপনাদের ইংলিশের। তারপরে আপনি যে কোনো পরীক্ষা দিতে পারবেন, 3টা মানে পরীক্ষা দিতে হয়। ওই 3টা পরীক্ষা আপনি পাস করলে আপনার অ্যাকাউন্টটা আরও ভালো হয়। freelancer.com-এ কাজ করা সহজ না, কঠিন আছে, কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন। এখন পর্যন্ত যা কিছু করেছে সব কিছু বুঝছেন কিনা বলেন আমি। কারো কোনো সমস্যা? তো এই জন্য আমি বলতাম কি যে বিগিনারদের জন্য আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ইজি, আপওয়ার্কও মোটামুটি ইজি, freelancer.com-এ একটু ঝামেলা আছে, আপওয়ার্ক freelancer.com আপওয়ার্কে তো অ্যাপ্রুভাল পাওয়ারই কষ্ট। আপওয়ার্কে আপনি শুধু অ্যাপ্রুভাল পাননি, বাকি সবাই অ্যাপ্রুভাল পাইছে, বুঝছেন? তো আপনি একটু ওই যে সিস্টেম করেন। স্যার যখন আমি আপওয়ার্কে অ্যাকাউন্টটা খুলি, আমরা প্রায় 6 জন একসাথে খুলছিলাম। তারপর আমার অ্যাকাউন্টটাই 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি। পারবেন আপনারা হবে, টেনশন নেওয়ার কিছু নেই। আপনি ওই যে নতুনভাবে উইন্ডোজ দিয়ে সব কিছু নতুন ইনফরমেশন দিয়ে করেন একবার, ইনশাল্লাহ হয়ে যাবে। না হওয়ার কিছু না। আর আপওয়ার্কে একটা নতুন নিউজ বলে, আপনি যদি অ্যাকাউন্ট করেননি, আপওয়ার্কে এখন 60টা বা 80টা কানেকশন দিচ্ছে বর্তমানে। এখন প্রশাসন আগে 20টা কানেকশন দিত না, রিসেন্টলি একজন স্টুডেন্ট পরশুদিন অ্যাকাউন্ট করছে, 80টা কানেকশন দিচ্ছে। গত সপ্তাহে আমি একজনকে অ্যাকাউন্ট করে দিলাম, 60টা কানেকশন আসছে। তো অনেক বেশি কানেকশন দিচ্ছে বর্তমানে। তো ঠিক আছে, আপনার একটা ব্রেক নেন, হ্যাঁ,